ইয়েমেনে আটকে পড়াদের উদ্ধারে সরকারের প্রতি সহযোগিতার আবেদন স্বজনদের। আমরা চাই যে আমার ছেলে মেয়েদেরকে অন্তত কিছু হোক না আমাদের নিরাপদে এখানে চলে আসুক, তারা সরকারের ব্যবস্থা করুক। এখানে জীবিত আছে, কিন্তু যদি সরকার আর কি কোনো পদক্ষেপ নেয় আনার জন্য, তাহলে আর কি আসতে পারবো। যদি আমার সরকার আনে তাহলে একটু শান্তি হইলো, আর কি কেউ। আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরুর আশাবাদ কুয়েত দূতাবাসের। ইন্ডিয়া থেকে সহযোগিতা পাওয়া যাবে। এয়ারলাইন থেকে ইন্ডিয়ানের যে শিপ যায় ওখানে ইন্ডিয়ানরা নিবে, তার সাথে বাংলাদেশিদেরও আমরা ওই সমস্ত শিপ ব্যবহার করে ওখান থেকে এভাকুয়েট করা হবে। গত 2-3 দিনের ভিতরে ওখান থেকে এভাকুয়েট করা যাবে ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ময়মনসিংহে ত্রিশালে খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের 2 শিশুসহ 3 জনের মৃত্যু। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় 5 জনের লাশ উদ্ধার। ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ। 3 দিনের মধ্যে বাতিল প্রার্থীদের আবেদনের সুযোগ। 7 এপ্রিল থেকে শুরু প্রচারণা। এবং অ-ইউরোপীয় অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্য সরকারের। গুনতে হবে বাড়তি ফি। অভিবাসী বাংলাদেশিদের নেতিবাচক প্রতিক্রিয়া। উদ্ধারের আশায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ইয়েমেনে আটকে পড়া প্রায় 3000 বাংলাদেশি। আর তাই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে দেশে থাকা স্বজনদের। পরিবারের সদস্যদের উদ্ধারে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে এ বিষয়ে দায়িত্ব পাওয়া বাংলাদেশের কুয়েত দূতাবাসের কর্মকর্তারা আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করার ব্যাপারে আশাবাদী। এর মধ্যে ভারতের পক্ষ থেকেও মিলেছে সহায়তার আশ্বাস। এসান জুয়েলের রিপোর্ট। এ যেন ছবিতে স্মৃতি খুঁজে পাওয়ার চেষ্টা। যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে জীবিকার তাগিদে গিয়েছিলেন কারো পুত্র, ভাই কিংবা কারো স্বামী। তবে বর্তমান পরিস্থিতিতে একদিকে বিদ্রোহী শিয়া হাউতিদের হামলা, অন্যদিকে বিদ্রোহ দমনে সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত জোটের বিমান হামলা চরম ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের জীবন। প্রিয় মানুষগুলো আটকে আছেন, বিমান চলাচল বন্ধ, দেশটিতে নেই বাংলাদেশের দূতাবাস বা মিশন, উদ্ধারের উপায়ও জানা নেই কারো। তাই উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে প্রতিনিয়ত দেশের সুখবরের আশায় বসে থাকা স্বজনদের অসহায় আর্তি সরকারের কাছে। আর কোনো খবর নেই, কয় বাবা আমার কোনো আশা নেই। আর যে অবস্থা যে যা থাকতে যা পুজো সাপ আমি রেলাইছে। ইন্ডিয়া থেকে মানে একটা শিপ গেছে, বাঙালিরা ওখানে উঠতে চাইছে। ইন্ডিয়া থেকে বলছে যে তোমাদের সরকার যদি না বলে তাহলে আমরা তোমাদের নিতে পারবো না। সরকারের ব্যবস্থা করুক তারা এখানে নিয়ে আসার জন্য। আর টাকা পয়সার দরকার নেই, আমার কোনো চাকরির দরকার নেই। ইলেকট্রিসিটি নাই, জেনারেটর দিয়ে চলছে, জ্বালানি না থাকলে সেটাও অফ হয়ে যাবে। সো সার্ভাইভাল খুব কঠিন হয়ে যাবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুয়েত দূতাবাসকে দেয়া হয়েছে দায়িত্ব। সেখানকার কর্মকর্তারা বলছেন এখন পর্যন্ত 300 জনের তালিকা পেয়েছেন তারা। আমরা হটলাইন খুলেছি, এখানে 4-5টা নাম্বারে বিভিন্ন সময় বিভিন্ন জন ফোন করতেছেন। আমরা জিনিসগুলো আসলে কোঅর্ডিনেট করে করতেছি, কে কোথায় কিভাবে আছেন। এই জিনিসটা আসলে এই মুহূর্তে বেশি জরুরি, কতজন আছেন, কোথায় কিভাবে আছেন। ইন্ডিয়া থেকে সহযোগিতা পাওয়া যাবে। এয়ারলাইন থেকে ইন্ডিয়ানের যে শিপ যায় ওখানে ইন্ডিয়ানরা নিবে, তার সাথে বাংলাদেশিদেরও আমরা ওই সমস্ত শিপ ব্যবহার করে ওখান থেকে এভাকুয়েট করা হবে। প্রথম লটটা 2-3 দিনের ভিতরে ওখান থেকে এভাকুয়েট করা যাবে ইনশাআল্লাহ। ভারত, চীন সহ বিভিন্ন দেশ জাহাজে করে ফিরিয়ে আনছে তাদের নাগরিকদের। ভারতের সহযোগিতা পেলে শীঘ্রই তাদের জাহাজে করে দেশটির নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে খাবারের বিষক্রিয়ায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও 4 সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান এদের সবাই এখন আশঙ্কামুক্ত। আরও জানাচ্ছেন হারুনুর রশিদ।
ময়মনসিংহের ত্রিশালের বাদামিয়া গ্রামে বিষাক্ত খাবার খেয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও 5 জন। স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে কিনে আনা আটায় তৈরি রুটি খেয়ে আবুল কালামের পরিবারের 8 সদস্য অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভীতি ও দিলরুবা নামে 2 শিশু ও নাজমা নামে 1 মহিলার মৃত্যু হয়। আটা লুটি খায় আমার মায়া চাপড়াইতেছে অত তোর শিক্ষার বেড়াই পড়ছে হাসপাতাল। যে কয়জনে খাইছে এই কয়জনই মনে করেন সবটি শেষ। 3 জন মারা গেছে আর মনে 4 জন আছে জীবিত, সিরিয়াস। চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। শিশু ওয়ার্ডে 2 জন মারা গেছে, 3 জন শিশু আক্রান্ত হয়েছে। আমাদের এখানে 4 জন বয়স্ক মহিলা আক্রান্ত হয়েছে, 4 জনের মধ্যে 1 জন মারা গেছে। এটা তো অবশ্যই বিষক্রিয়া। 7 জন মানুষ একই জাতীয় খাবার খাওয়ার পরে আক্রান্ত হওয়া মানেই এখানে বিষ আছে, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। এদিকে আটা বিক্রেতা সাইফুল ইসলামকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গতরাতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 1 শিশু সহ 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, সকালে নদীর মোল্লাকান্দিতে ভাসমান অবস্থায় 3 বছরের শিশু মুনিয়ার লাশ উদ্ধার করে কোস্টগার্ড। একই জায়গা থেকে পরে আরও 3 জনের লাশ পাওয়া যায়। এছাড়া রাতে পাওয়া যায় 1 জনের লাশ। ঘটনার পর থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে কাজ করছে। গতকাল রাত 8টার দিকে কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকার বাউশিয়ার লঞ্চঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার চাঁদপুরের বেলতলির একটি মেলায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এটি ডুবে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো অন্তত 15 জন নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারে প্রায় 70 জনের মতো যাত্রী ছিল বলে ধারণা করছে পুলিশ। বসুরচর নামক স্থানে আমরা ট্রলারটা পাই এবং আমরা কার্যক্রম করে একটা লাশ উদ্ধার করি। পরবর্তীতে আরো 2টা লাশ ক্রমান্বয়ে 2 স্থান থেকে আমরা উদ্ধার করি। আমাদের দুর্বৃত্ত দল এসে একটা লাশ উদ্ধার করে। আমরা জানতে পারলাম যে এই ট্রলারে নাকি 70 হইতে 80 জন লোক ছিল। একটি লাশ শনাক্ত হয়েছে, বাকি লাশগুলি শনাক্ত হলে আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে প্রেরণ করব। প্রশাসনের দিক থেকে, আমাদের ফায়ার সার্ভিসের দিক থেকে, পুলিশের দিক থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অটিজম আক্রান্তদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী মানুষের প্রতি অবজ্ঞা করার সময় শেষ হয়ে এসেছে। রাজধানীতে অটিজম সচেতনতা দিবসে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যেসব বিষয়ে দক্ষতা রয়েছে তা কাজে লাগাতে হবে। অটিজম বা কল্পমগ্ন রোগের কোনো সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত বের করা যায়নি। তবে পরিচর্যার মধ্যে রাখলে অটিজম আক্রান্তরাও সক্ষম ব্যক্তির মতোই কাজ করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, বিশ্বের মোট প্রতিবন্ধীর 80% বাস করেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তাই সরকারের তরফ থেকেও তাগিদ রয়েছে অটিস্টিকদের উন্নয়নের মূল স্রোতে শামিল করার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 8ম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বাংলাদেশে 2টি আইন করা হয়েছে। তাদের ভিতরে সুপ্ত প্রতিভাগুলি বিকশিত করবার জন্য বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এইগুলি সফলভাবে আমরা যখন বাস্তবায়ন শুরু করেছি, ইতিমধ্যে এটা যখন হবে, তখন এই প্রতিবন্ধী শিশু সমাজে আর বোঝা হয়ে থাকবে না, বরং তারাই আমাদের সমাজে একটা, আমি মনে করব তারা আমাদের একটা অ্যাসেট হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের যোগ্যতা কাজে লাগানোর সুযোগ তৈরি করা না গেলে তাদের উন্নয়নের মূলধারায় যুক্ত করা যাবে না। কর্মক্ষেত্রে যাতে তারা চাকরির সুযোগ পায় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। তাদের ভিতরে একটা সুপ্ত ট্যালেন্ট থাকে, তার একটা এমন একটা বিশেষ যোগ্যতা থাকে যে কোনো একটা বিষয়ে সে সাংঘাতিক দক্ষতা দেখাতে পারে, কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করা এবং সেটা বিকশিত হতে দেওয়া। একবার বিকশিত হতে দিলেই দেখা যাবে যে তারা হয়তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিরাট বিরাট অবদান রেখে যাচ্ছে। অনুষ্ঠান শেষে অটিস্টিক শিশু কিশোরদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
পর্যাপ্ত নিরাপত্তা পেলে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 এপ্রিল বেগম খালেদা জিয়া আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। হাইকোর্টে আইনজীবী সমিতির কক্ষে দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, দুর্নীতি মামলার বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে করা আবেদন হাইকোর্টে বিচারাধীন থাকায় ওই দিন মামলার কাজ পরিচালনা করা আইনসম্মত হবে না। বেগম খালেদা জিয়া আদালতে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে না, তাকে পর্যাপ্ত নিরাপত্তা তিনি পাবেন, তার জানমালের উপরে হুমকি আসবে না। তিনি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে হাজির হবেন। দেখছেন দুপুরের সময়। সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। আজ দ্বিতীয় দিনের মতো চলছে সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে স্থাপিত দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার সজল দাস এবং আগারগাঁওয়ের উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার রামিম হাসান। প্রথমেই যাচ্ছি সজল দাসের কাছে। সজল, হাফসা, দ্বিতীয় দিন মতো চলছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। সিটি কর্পোরেশন নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে আজ বাছাই পর্ব চলছে, গতকালকেও বাছাই পর্ব চলেছে এবং আজকে যে কাউন্সিলর প্রার্থীরা বাকি রয়েছেন অর্থাৎ 13 নম্বর থেকে 57 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যারা অংশগ্রহণ যারা মনোনয়নপত্র নিয়েছিলেন তাদের যাচাই বাছাই চলছে আজ। এখন পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমি এখন পর্যন্ত যে সবশেষ তথ্য রয়েছে 24 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তাদের যাচাই বাছাই এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। একটু পরে 25 নম্বর ওয়ার্ড শুরু করা হবে। আজকে 57 নম্বর ওয়ার্ড পর্যন্ত অর্থাৎ আজকে শেষ দিন 57 নম্বর ওয়ার্ড পর্যন্ত যাচাই বাছাই করা হবে এবং এরপরে 9 তারিখে রয়েছে তাদের মনোনয়নপত্র যে প্রত্যাহারের তারিখ এবং 10 তারিখে মনোনয়নপত্র যারা পেয়েছেন অর্থাৎ যাচাই বাছাই পরে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে প্রতীক বিতরণ করা, প্রতীক দেওয়া হবে তাদেরকে। তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটা চলছে। রিটার্নিং অফিসার তার যে আসনে বসে তিনি তার মনোনয়নপত্র বিভিন্ন আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছেন। আচ্ছা, একটি বিষয় যে মনোনয়নপত্র যে অবৈধ ঘোষণা করা হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন যাদের ঋণ খেলাপি এবং যারা একাধিক আসামি, তাদেরই মূলত মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে। তবে যারা মামলার আসামি হলেও যারা জামিনে রয়েছেন তাদের যে মনোনয়নপত্রটি রয়েছে তারা সেটা কিন্তু গ্রহণ করা হচ্ছে। তো আরো একটি বিষয় আমি যে কথা বলেছিলাম কয়েকজনের সাথে, প্রার্থী যারা রয়েছেন তারা যারা মনোনয়নপত্র যোগ্য বলে ঘোষিত হয়েছেন তারা আশা করছেন যে তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তারা ভালো ফলাফলেরই আশা করছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। এখন উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ সজল। এখানে যেমনটি চলছে কিছুক্ষণ আগে আমি যেমনটি জানাচ্ছিলাম যে যে রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে এখানে ওয়ার্ড কমিশনার এবং সেই সাথে সংরক্ষিত মহিলা আসনের যে মনোনয়ন ফর্মগুলো সেগুলো যাচাই বাছাই চলছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে 10 নম্বর যে সংরক্ষিত আসন সেই আসনের 11 জন যারা প্রার্থী ছিলেন সেই সংরক্ষিত আসনের জন্য তাদের যে যাচাই বাছাই সেটি হয়ে গেছে। সেই হিসেবে এখন পর্যন্ত আজকের দিনে 5টি সংরক্ষিত আসনের যে মহিলা কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়ে গেছে। পাশাপাশি সাধারণ ওয়ার্ডের 12টি সাধারণ ওয়ার্ডের যারা ওয়ার্ড কাউন্সিলর তাদের যেই মনোনয়নপত্র বাছাই যাচাই বাছাই সেটি চলছে এবং এইমাত্র আরেকটি শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে একটি বিরতিতে গিয়েছিল রিটার্নিং কর্মকর্তারা, যেটি 1টা থেকে 2টা পর্যন্ত চলেছে এবং এই কিছুক্ষণ আগেই আবার সেটি শুরু হয়েছে এবং তার আগে যে 3 ঘন্টা হয়েছিল সেই 3 ঘন্টায় যেমনটি বলছিলাম 12টি সাধারণ ওয়ার্ড এবং 4টি সংরক্ষিত যে মহিলা আসন সেই আসনগুলোর যাচাই বাছাই ইতিমধ্যে হয়ে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম যে এখান থেকে যারা এই আজকে যারা অবৈধ হিসেবে বিবেচিত হবেন এবং যাদের মনোনয়নপত্র বাতিল করা হবে তারা এখন থেকে আগামী 3 দিনের মধ্যে তারা সেই আপিল করতে পারবেন এবং তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখেছেন এবং সেই আপিলের মাধ্যমে আপিলের পরে সেখানে শুনানি শেষে সেটি যেই আগামী 9 এপ্রিলের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এবং 9 এপ্রিলের মধ্যে যারা বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তারা যদি কোনো কারণে চান সেক্ষেত্রে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত যদি তারা নিতে চান অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান সেদিনই করতে হবে এবং 10 তারিখ থেকে প্রতীক বরাদ্দ। আরেকটি বিষয় সেটি জানানো উচিত, সেটা হচ্ছে আমি যে বিষয়টি এখানে জানতে চেয়েছিলাম যে এখন পর্যন্ত যেই মনোনয়নপত্রগুলো এবং মনোনয়ন ফর্মগুলো বাতিল হয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগ কারণ যেটি দেখা দিয়েছে সেখানে বেশিরভাগ প্রার্থীর যাদের বাতিল হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য সেই তথ্য অনুযায়ী তারা ঋণ খেলাপি, পাশাপাশি মনোনয়নপত্র
মনোনয়নপত্রের যেই ভুল, অর্থাৎ ফর্ম পূরণের ক্ষেত্রে নানা রকম ভুল দেখা গেছে, প্রস্তাবকারী বা সমর্থকের ক্ষেত্রে নাম দেওয়ার ক্ষেত্রে কিছুটা ভুল পাওয়া গেছে, অনেক প্রার্থী তাদের নিজেদের স্বাক্ষর সেই স্বাক্ষরগুলো করেনি। এই ধরনের যে ছোটখাটো ভুলগুলো রয়েছে সেটি আগামী 3 দিনের মধ্যে ঠিক করা সম্ভব বলে এখানকার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে। তবে এখান থেকে সেই ভুলগুলো সংশোধন করা হচ্ছে না এখন পর্যন্ত। এই যে কার্যক্রম সেটি বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আজকেই কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। তো এখানকার সেই কার্যক্রম এখন পর্যন্ত চলছে। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। রামিম হাসান এবং সজল দাস দুজনকেই ধন্যবাদ। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন তারা আমাদের। এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে এখন পর্যন্ত 23টি সাধারণ এবং 8টি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। ঋণ খেলাপি ও তথ্যে অসঙ্গতি থাকায় এর মধ্যে 15 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে 27 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলো। সকাল 9টায় নগরীর মুসলিম হলে স্থাপিত অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়। আজ 8টি ওয়ার্ডের 44টি সংরক্ষিত মহিলা এবং 164 জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিতে মেয়র পদে 13 জন, সাধারণ কাউন্সিলর পদে 288 জন এবং সংরক্ষিত মহিলা আসনে 71 জন মনোনয়নপত্র জমা দেন। দুপুরের সময় আরো থাকছে। হরতাল অবরোধের কারণে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকে বাড়ছে অলস অর্থের পরিমাণ। কম সুদে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, দেশে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে। কেবল জাতীয় পার্টি পারে এই অবস্থার পরিবর্তন করে দেশে শান্তি ফিরিয়ে আনতে। দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এছাড়া চলমান রাজনৈতিক অবস্থার অবসান হবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন এরশাদ। দায়িত্ব আল্লাহ পাক আমাদের দিয়েছেন আজ এই দেশকে উদ্ধার করার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য, এই খুনের হাতে মানুষকে রক্ষা করার জন্য, জালিয়াপুরে মানুষ মারছে তার দেশকে রক্ষা করার জন্য। মানুষ চেয়েছে আমাদের দিকে, একটাই কথা, এর ভালো ছিল, গাছ কেটে রাস্তা করে ট্রেন লাইন চ্যুত করে মানুষকে মেরে পুলে মারিয়ে পুড়ে মেরে এই রাজনীতি করে, এই রাজনীতি শেষ হবে একদিন না একদিন, যে শান্তি ফিরে আসবে একদিন না একদিন। সরকার নয়, বিএনপির অফিস তারা নিজেরাই তালাবদ্ধ করে রেখেছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের 71তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচনে নাশকতা এড়াতে পেট্রোল বোমা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চালানো উচিত। তাদের নয়াপল্টনের কার্যালয় তারা দাবি করছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে আমাদের অফিস খুলে দিতে হবে, তালা খুলে দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাদের নয়াপল্টনের অফিসের কার্যালয়ে কোনো তালা লাগানো হয় না, তারা নিজেরাই তালা মেরেছে। আজকেই তো আপনারা গিয়ে আপনারা তালা খুলে আপনারা গিয়ে বসুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হবে না। সমস্ত সন্ত্রাসীদের মানুষ হত্যা করেছেন, আপনাদেরকে ছেড়ে দিতে হবে নির্বাচন করার জন্য, লেভেল প্লেইং ফিল্ড করার জন্য। এই মামার বাড়ির আবদার কোনো অবস্থাতেই পূরণ করা হবে না। পরিষ্কার কথা, কোন অপরাধীর মাত্রা বুঝে আদালত কি বিবেচনা করবেন সেটা হচ্ছে আদালতের এখতিয়ার। সরকার সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। নির্বাচনেও আসবেন, আবার উল্টোপাল্টা কথাবার্তা বলবেন, এই দ্বিমুখী নীতি পরিহার করুন দয়া করে। এই বোমাবাজরা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন তারা ঢাকা শহরে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে পারে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাঁড়াশি অভিযান, একটি কম্বিং অপারেশন পরিচালনা করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের একটি শ্রেণীকক্ষ থেকে ককটেলের মতো দেখতে 5টি বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে ওই শ্রেণীকক্ষে বিভাগের নিয়মিত ক্লাস শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পায়। এ সময় ডিন অফিসের কর্মকর্তারা সেগুলোকে পানিতে নিষ্ক্রিয় করার চেষ্টা করেন। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বস্তুগুলোকে উদ্ধার করে। আতঙ্ক ছড়াতেই শ্রেণীকক্ষে এসব রাখা হতে পারে বলে ধারণা করছেন বিভাগের শিক্ষকরা।
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাড়ছে অলস অর্থের পরিমাণ। গত 2 মাসেই বিভিন্ন ব্যাংকে জমেছে ৭৬,০০০ কোটি টাকারও বেশি। এ অবস্থায় সরকারি বন্ডে বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগ করলেও অর্থনীতিবিদদের পরামর্শ, সুদের হার কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংক ঋণ বাড়ানো জরুরি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 3 মাসের টানা হরতাল অবরোধের মতো কর্মসূচির কারণে চলমান ব্যবসা বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়ায় নতুন করে বিনিয়োগে আসছেন না উদ্যোক্তারা। এই সময় বাণিজ্যিক ব্যাংকগুলোতে কমছে ঋণ বিতরণের হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস অর্থ রয়েছে ১,৮৩,০০০ কোটি টাকারও বেশি। গেল বছর ডিসেম্বর পর্যন্ত যা ছিল ১,০৭,০০০ কোটি টাকা, অর্থাৎ মাত্র 2 মাসে অলস অর্থের পাহাড়ে যোগ হয়েছে অতিরিক্ত ৭৬,০০০ কোটি টাকা। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন বিনিয়োগ কম হওয়ায় ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এই অবস্থায় সরকারি বিভিন্ন বন্ডে বিনিয়োগ করছে বাণিজ্যিক ব্যাংক। নতুন কোনো এন্টারপ্রেনার আসছে না, মূলধনী আমদানি, যন্ত্রপাতি আমদানি একটু কমেছে এই মুহূর্তে, সুতরাং এই কারণে ব্যাংকের অলস অর্থের পরিমাণ একটু বেড়েছে। এটা আমার মনে হচ্ছে সাময়িক, যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন এটা আবার স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে যাব বলে আমরা মনে করি। ব্যাংক তো আসলে টাকা নিয়ে নিজের রাখে না, এটা যদি আমি এখানে লেন্ডিং না করতে পারি, সরকারি যেটা বন্ড আছে বা বিল আছে, বন্ড বিল এখানে ইনভেস্ট করে। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর অতি সতর্কতার কারণে ঋণ কার্যক্রম কমছে বলে মত অর্থনীতিবিদদের। এই অবস্থায় ব্যাংকগুলোকে সুদের হার কমিয়ে ঋণ বিতরণে নতুন খাত খুঁজে বের করার পরামর্শ তাদের। হলমার্ক পরবর্তী সময় যেটা, সেখানে শুধু যে সরকারি ব্যাংক না, বেসরকারি ব্যাংক সবাই অনেক বেশি সতর্ক হয়ে গেছে। উদ্যোক্তা শ্রেণী গঠনে ব্যাংক, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো বিরাট ভূমিকা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন নতুন তহবিল করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্রক্রিয়ায় যেন খেলাপি হয় না। ব্যাংকারদেরকে এখন কিন্তু আরেকটু উন্নয়নের দিকে এবং আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, না হলে কিন্তু এই অলস টাকা ব্যবহার করা যাবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোতে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭,০৮,০০০ কোটি টাকা। এই সময়ের মধ্যে ব্যাংকগুলো তাদের আমানতের বিপরীতে ঋণ দিয়েছে ৫,২৪,০০০ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আজ কেরানীগঞ্জের গণহত্যা দিবস। সকালে দিনটিকে কেন্দ্র করে সব শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সকালে কেরানীগঞ্জের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। 1971 সালে 2রা এপ্রিল কেরানীগঞ্জ থানার জিনজিরা, কালিন্দি, সুভাড্ডা এই 3 এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী 25 মার্চের মতোই হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে প্রায় 1,500-এর মতো মানুষ শহীদ হয়। ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। বুধবার কুইন মেরি ইউনিভার্সিটির পিপলস হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ও একমাত্র বাংলাদেশি এমপি এবং বেথনাল গ্রিনবো আসনের প্রার্থী রুশনারা আলী। সেখানে প্রধান অতিথি ছিলেন লেবার পার্টির সাবেক শীর্ষ নেতা নীল গর্ডন কিকনক। তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সার্বিক শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সমস্যার উন্নয়নে আগামী নির্বাচনে রুশনারা সহ লেবার পার্টির সকল প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান। এরপর রুশনারা আলী তার বক্তব্যে বলেন, টরি সরকারের ক্ষমতায়নে টাওয়ার হ্যামলেটসে যে দারিদ্রতার সৃষ্টি হয়েছে তা কনজারভেটিভ পার্টি আবার ক্ষমতায় এলে আরও বাড়বে। নির্বাচনী প্রচারণায় তিনি 2010 সালে নির্বাচিত হওয়ার পর নিজের অবদানের কথা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এলাকায় জিপি সার্জারি ও ফায়ার সার্ভিস বন্ধের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অটল ছিলেন তিনি। আবারও নির্বাচিত হলে এইসব সুবিধা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ইউরোপীয় অভিবাসী ছাড়া যুক্তরাজ্যে থাকা অন্যান্য দেশের অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা বন্ধ করছে দেশটির সরকার। আগামী 6 এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। বাধ্যতামূলক এই ফি আরোপে দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থী সহ অভিবাসীদের মধ্যে দেখা দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে অইউরোপীয় অভিবাসীদের জন্য একে একে বন্ধ হচ্ছে সকল সুযোগ সুবিধা। বিশেষ করে স্বাস্থ্যসেবার মতো বিষয়ে অইউরোপীয়দের জন্য বাধ্যতামূলক ফি নির্ধারণের বিষয়টিকে ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন অনেকে। একই অ্যাপ্লিকেশন যখন ইউরোপিয়ান সিটিজেন যারা আছে তারা যখন করে, তাদের ফি নেওয়া হয় নামমাত্র
ইভেন সামটাইম 55 পাউন্ড অনলি। আমাদের ক্ষেত্রে বিশেষ করে ওভারসিজ যারা ইমিগ্রেট তাদের ক্ষেত্রে কোনো কোনো অ্যাপ্লিকেশন বেসিসে এটা 1000 পাউন্ডেরও বেশি তারা চার্জ করে। রিসেন্টলি তারা যারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে স্টুডেন্টদের এবং মাইগ্রেন্টদের 200 পাউন্ড এবং 150 পাউন্ড মেডিকেলের সারচার্জ হিসেবে, আমি সেটা মনে করি এটা খুবই বৈষম্যমূলক একটা আচরণ। জীবনযাত্রার খরচ বৃদ্ধি, একের পর এক ইমিগ্রেশন নীতিমালা পরিবর্তনের পাশাপাশি নতুন করে চিকিৎসা ফি আরোপ করায় বিপাকে পড়েছেন দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। এই দেশে ইমিগ্রান্টরা খুবই কষ্টের মধ্যে আছে, বিভিন্নভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ইমিগ্রান্ট প্রবলেমগুলো। এর মধ্যে 200 পাউন্ডের ইমিগ্রান্টের জন্য যেটা এক্সট্রা ফি, এটা আসলে এক দৃষ্টিতে আমি মনে করি হিউম্যান রাইটস বিরোধী। স্টুডেন্টরা আমরা এমনিতেই অনেক সমস্যার সম্মুখীন এখানে, তার উপর 150 পাউন্ড করে পার ইয়ার পে করা ব্রিটেনের মতো জায়গা আসলে অসম্ভব। আমি গত 5 বছরও যাই নেই এনএসএসে কোনো চিকিৎসার জন্য, বা যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না, আমরা নর্মালি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি। সো এই এক্সট্রা কস্টটা আসলে না করলেই পারতো তারা। এ ধরনের উদ্যোগ বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেন বিমুখ করতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। দেশটির অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন অনেকে। লন্ডনের মতো জায়গায় যেখানে আপনার লিভিং কস্ট বাড়তেছে, আপনার অন্যান্য এক্সপেন্স বাড়তেছে, যেখানে ট্যাক্স বাড়তেছে, এভরিথিং যেখানে ইনক্রিজিং, সেখানে এক্সট্রা 200 পাউন্ড ব্যয় করা প্রত্যেকটা ইমিগ্রেন্টের জন্য খুবই হার্ড, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট ইট উইল বি ভেরি বার্ডেন। সো যদি ব্রিটিশ গভর্নমেন্ট এভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে আলটিমেটলি তারা আসলে ফরেন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লুজ করবে। বৈষম্যমূলক ফি আরোপ না করে দেশটিতে থাকা অভিবাসীদের জনশক্তিতে রূপান্তর ব্রিটিশ সরকার ও অভিবাসী উভয়ের জন্যই মঙ্গলজনক বলে মনে করছেন অভিবাসীরা। সময় সংবাদ, যুক্তরাজ্য। যৌতুকের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতন করায় অভিযুক্ত স্বামীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। সকালে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন। এ সময় তারা নির্যাতিত শিক্ষার্থী নুসরাত জাহান তুষ্টির স্বামী সেনাবাহিনীর মেজর নজিরের বিচারের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, নির্যাতিতের পরিবারকেও হুমকি দেওয়া হলেও পুলিশ মামলা নিচ্ছে না। এ সময় শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থীরা আগামী রোববারের মধ্যে মেজর নজিরের বিরুদ্ধে মামলা নেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। যৌতুক চেয়ে সেনাবাহিনীতে কর্মরত একজন কর্মকর্তা প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করায় তার অপসারণও দাবি করেন তারা। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আরও 19 জন নিহত হয়েছে। মঙ্গলবার হামলায় ক্ষতিগ্রস্ত হয় এডেন শহরে অবস্থিত রুশ কনসুলেট ভবন। সৌদি জোটের পাশাপাশি যুক্তরাষ্ট্র সানায় হাউথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে বলে জানায় দেশটির সামরিক বাহিনী। এদিকে ইয়েমেনে আটকে পড়া ভারতীয় ও চীনা নাগরিকরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছে। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের চলমান আগ্রাসনের বিরুদ্ধে বুধবার রাজধানী সানায় বিক্ষোভ করেছে হাজার হাজার হাউথি বিদ্রোহী ও তাদের সমর্থকরা। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় সৌদি জোটের বিমান হামলায় এই বিদ্রোহী দলটির বেশ কয়েকজন সদস্য নিহত হয়। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা বিদ্রোহীদের সমর্থনে স্লোগান দেয়। যুক্তরাষ্ট্রের মদতে সৌদি আরব যা করছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইয়েমেনে তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদ জানাতেই আমরা এক হয়েছি। এদিকে বুধবার সপ্তম দিনের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট। এদিন হাউথি বিদ্রোহীদের হটাতে রাজধানী সানার পাশাপাশি বন্দরনগরী এডেনেও বিমান হামলা চালায় জোটটি। এডেনের বিমান হামলায় রাশিয়ার কনসুলেট ভবনের ব্যাপক ক্ষতি হয় বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। দেশটি থেকে রুশ নাগরিকদের ফিরিয়ে আনতে রাশিয়া থেকে একটি বিমান পাঠানো হলেও সৌদি কর্তৃপক্ষ ইয়েমেনে নামতে অনুমতি না দেয়ায় বিমানটি মিশরের রাজধানী কায়রোতে অবতরণ করতে বাধ্য হয়। এদিকে ইয়েমেনের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ও তার সমর্থক সশস্ত্র গোষ্ঠী হাউথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইয়েমেন সরকার। হাউথি বিদ্রোহীরা সংখ্যায় নগণ্য, তাদের কাছে তেমন ভারী অস্ত্রও নেই। কিন্তু যতদিন সালেহ বাহিনী তাদের সমর্থন দেবে ততদিন আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে। সালেহ বাহিনী আত্মসমর্পণ করলে হাউথিরা দুর্বল হয়ে পড়বে।
সৌদি জোটের পাশাপাশি এবার ইয়েমেনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধজাহাজ থেকে সোমবার রাজধানী সানার লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। সৌদি জোটের জঙ্গি বিমানগুলো সানার ফাস আত্তান এলাকায় হাউথিদের অস্ত্র ভান্ডারে আঘাত হানতে ব্যর্থ হলে মার্কিন যুদ্ধজাহাজ এ হামলা চালায়। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে ভারতীয় ও চীনা নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছে। বুধবার জাহাজে করে প্রথমে জিবুতি বন্দরে ও সেখান থেকে বিমানযোগে 350 ভারতীয় দেশে পৌঁছায়। আটকে পড়া আরও 4000 ভারতীয়কে ফিরিয়ে আনার বিষয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। একই দিন ইয়েমেন থেকে 571 জন চীনা নাগরিকের একটি দলও জিবুতি বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তাদের বিমানে করে চীনে নিয়ে যাওয়া হবে। সানজানা চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য সম্ভাব্য সফরসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সফরে বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে, একটি টি-20 ও 2টি টেস্ট খেলার কথা রয়েছে পাকিস্তানের। সূচি অনুযায়ী 17 এপ্রিল মিরপুরে টাইগারদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে পাকিস্তান। 19-22 এপ্রিল একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুটি দল। সফরে একমাত্র টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 এপ্রিল। এই ম্যাচটিও মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে 28 এপ্রিল খুলনায় পাকিস্তানের মুখোমুখি হবে মুশফিক সাকিবরা। দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 মে ঢাকার মিরপুরে। এর আগে 13 এপ্রিল পাকিস্তান দলের ঢাকায় আসার কথা রয়েছে। পাশাপাশি 15 এপ্রিল সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। 11 মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ খেলতে আজ বিকেলে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আইপিএল এ মাত্র 2টি ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে সাকিবকে। 13 এপ্রিল 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও একটি টি-20 খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় দলের এই ব্যস্ত সূচির কারণে গেল 31 মার্চ বিসিবি থেকে মাত্র 2টি ম্যাচ খেলার জন্য অনাপত্তিপত্র পান সাকিব আল হাসান। 8 ও 11 এপ্রিল আইপিএল এ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2টি ম্যাচ খেলে 12 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। আর এ কারণে 5 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ দেখা যাবে না তাকে। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইয়েমেনে আটকে পড়াদের উদ্ধারে সরকারের প্রতি সহযোগিতার আবেদন স্বজনদের। আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরুর আশাবাদ কুয়েত দূতাবাসের। ময়মনসিংহের ত্রিশালে খাবারের বিষক্রিয়ায় একই পরিবারের 2 শিশুসহ 3 জনের মৃত্যু। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় 5 জনের লাশ উদ্ধার। ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ। 3 দিনের মধ্যে বাতিল প্রার্থীদের আবেদনের সুযোগ। 7 এপ্রিল থেকে শুরু প্রচারণা। এবং অ-ইউরোপীয় অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্য সরকারের। গুনতে হবে বাড়তি ফি। অভিবাসী বাংলাদেশিদের নেতিবাচক প্রতিক্রিয়া। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।